বিসমিল্লাহির-রহমানির-রহিম। ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 2 দিনব্যাপী অভিভাবক সমাবেশে আজকে দ্বিতীয় দিনে নবম শ্রেণী গবাদি শাখার শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আজকে বিশেষ সম্মানিত উভয় শাখার 2 জন সহকারী প্রধান শিক্ষক, 2 জন শ্রেণী শিক্ষক জনাব সালাউদ্দিন সাহেব, জনাব হযরত আলী, উপস্থাপক সেলিম সিদ্দিকী সাহেব, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য আমি যেদিন জয়েন করেছি তখন থেকেই চিন্তা করছি, কিন্তু যেদিন জয়েন করলাম ওই দিনই এসএসসি পরীক্ষা ডিসি অফিসের মিটিংয়ে যোগদান করলাম। যোগদান করেই চলে গেছে ডিসি অফিসে। তো এই জন্যে এসএসসি পরীক্ষা, এরপরে ঈদ, এরপরে স্কুলের ইন্টারনাল অনেকগুলো ঝামেলা ওভারকাম করে আপনাদেরকে ডাকা একটা তাগিদ অনুভব করছিলাম। এর মধ্যে আবার স্কুলের ম্যাগাজিন হাত দিয়েছি, যেটা কঠিন কাজ করে হেডমাস্টার হাত দেয় না। আমি আলহামদুলিল্লাহ দিয়েছি এবং আমরা ওয়েতে আছি। এর জন্য অনেকটা চাপ সহ্য করতে হয়েছে। প্রশ্ন টিচারদের নিকট থেকে নেওয়া, মডারেশন করা, পেশে পাঠানো, এই কঠিন কাজটা গুছিয়ে নিয়েছি। এরপরে শিক্ষক এসএসসি পরীক্ষাতে নিজেদেরকে বিদায় দিয়েছি। তারপরে যে সিলেবাসটা আপনারা পেয়েছেন এটার অর্ধেক কাজ আমি করেছি, ডায়েরি অর্ধেক কাজ আমি করেছি। শিক্ষকদেরকে নিয়ে ম্যারাথন 2টা মিটিং করেছি। 2টা মিটিংয়ের সময় ছিল প্রায় 6 ঘন্টা। তো এতগুলো কাজ করার পরেও স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার ভিতরে একটি চাপ অনুভব করছি যে আমি তাদের জন্য আয়োজিত সেই অভিভাবকদের সাথে তো আমার দেখা হয় নাই। এই জন্য বন্ধ করে যাওয়ার পরেও আমি কারোর সাথে পরামর্শ না করে সব কাজ পরামর্শ করে এটা পরামর্শ করিনি। আমি এটা নোটিশ দিয়ে দিয়েছি এবং আমার কথা হলো যদি কেউ না থাকে তাহলে আমি থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার স্যাররা কিন্তু উপস্থিত, মন্ত্রণালয় বন্ধ দিয়েছে কিন্তু ওনারা উপস্থিত। কিসের টান? টানটা হলো ভালোবাসা, টানটা হলো শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট, টানটা হলো আপনাদের সাথে একটু মত বিনিময় করা। সবাই এসেছে, গতকালও কিন্তু আরো বেশি স্যার উপস্থিত ছিলেন। আমি আমার অন্তঃস্থল থেকে এই স্যারদেরকে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা আজকে যে পর্যায়ে শিক্ষক, আগামী দিনে আরো ভালো শিক্ষক হবেন, এই দোয়া প্রত্যাশা রেখে আমি আপনাদের উদ্দেশ্যে 2টি কথা নিবেদন করব। প্রথম হলো আমার নিজের কিছু কথা বলবো, এরপরে আপনারা যে কথাগুলি বলেছেন ওগুলি একটু একটু করে জবাব দিব না, জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব যে এই জায়গাগুলিতে আমরা এইটুকু করেছি, এইটুকু আমাদের গ্যাপ আছে। ঠিক আছে? তো বেশি সময় নিব না এবং আমি ইমোশনাল কিছু বলবো না, মোটামুটি শুধু কি পয়েন্টগুলো যেগুলো একটু আমি বলার চেষ্টা করছি। আমার নাম তো সবাই শুনেছেন মনে, আচ্ছা আমাকে চিনেন আপনাদের কেউ? হাত তোলেন তো। বয়েজে আপনাদের যদি কারো ছেলে পড়ে থাকে, গভর্নমেন্ট বয়েজ না, খুবই ভালো। আপনার পড়ে এখনো পড়ছে, আগে পড়তো, চিনতেন আমাকে? আচ্ছা ঠিক আছে। আর কেউ? আমার বাড়ি ব্রাহ্মণদ্বীপ। হ্যাঁ আরেকজন বলেন, আপনার ছেলে পড়েছে, চিনতেন? আচ্ছা থ্যাংক ইউ। আর কেউ নাই? আমার নাম তো সবাই শুনেছেন যে প্রতি বছর একবারে আমি আসি মুসলিম বিশ্বে, তো সেই জন্য আমার নামটা কেউ ভুলবেন না। তো আর আমার বাড়ি তো ব্রাহ্মণদ্বীপে, মানে পূর্ব ব্রাহ্মণদ্বীপ, যদিও ওরা রাস্তার পাশে বাড়ি। আমরা এখানে 3য় প্রজন্ম, আমি 120 বছর ধরে আমরা ব্রাহ্মণদ্বীপে আছি। আমি ব্রাহ্মণদ্বীপ স্কুলে ছাত্র ছিলাম, তারপরে 82-তে বেরিয়ে যেয়ে 92-তে সরকারি স্কুলে জয়েন করেছি। সেটাও ঠিক হিলট্রেক্স, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলায়, ওখানে প্রায় 3 বছর। সেখান থেকে বদলি হয়ে ব্রাহ্মণদ্বীপ স্কুলে এসেছি। ব্রাহ্মণদ্বীপ স্কুলে প্রায় 3 দশক। তারপরে আমি চলে গেলাম সহকারী প্রধান শিক্ষক প্রমোশন নিয়ে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হাওড় এলাকায়। ওখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের মায়ের নামে একটা স্কুল আছে, তবিজাকুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ওখানে ছিলাম স্টেশন হেডমাস্টার হিসাবে, কখনো হেডমাস্টারের দায়িত্ব পালন করেছি। কৌশলগত কারণে হেডমাস্টার ঢাকায় থাকতেন, মাঝে মাঝে আসতেন। তো ওখানে 11 মাস ছিলাম। ওখানে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো দোয়ার বরকতে
ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং এলিট পার্সন এবং প্রশাসনে যারা ছিল সকলের ভালোবাসা পেয়েছি। আমার এই ভালোবাসার একটা নিদর্শন, ইউটিউবে একটা চ্যানেল আছে আমার, হাওরের গল্প, আপনারা সার্চ দিলে মোটামুটি কিছুটা পাবেন। ওখানে সবটুকু দিতে পারে নাই, অল্প কিছু দেওয়া আছে। এখনো প্রতিদিন, কালকেও দেখলাম হাওর এলাকা থেকে 5টি মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আর প্রতিনিয়ত তাদের মানে অনুভূতি, এক মেয়ে আসার পরে এমন অনুভূতি ব্যক্ত করেছে যেটা আপনাদের স্কুলের ইয়েতে বোর্ডে এখনো টানানো আছে, আছে না? এখনো বোর্ডের মধ্যে এক মেয়ের অনুভূতি আমি ওখানে দিয়ে দিয়েছি। এমন ইমোশনাল অনুভূতি আমি আমার চাকরি জীবনে কোনো ছাত্রীর কাছ থেকে পাইনি। এই ছাত্রী আবার ওই স্কুলের সেরা ছাত্রী, কিশোরগঞ্জ জেলার 2বার সেরা ছাত্রী হয়েছে, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। নিঃসন্দেহে সে ভালো করবে। যাই হোক, এরপরে আপনাদের স্কুলে আমি আসলাম। আমার 10ই মার্চ বদলির অর্ডার হলো বয়েজ স্কুল। তো আমি বললাম যে না, আমি বয়েজ স্কুলে যাব না, বয়েজ স্কুলে তো জীবন কাটিয়ে দিলাম। এই স্কুলে আমার মেয়ে ছিল, পড়ে গেছে, আমার একটা দায় আছে, আমি এই জন্য আবার অর্ডারটা ক্যান্সেল করে 11ই মার্চ আমি আবার বদলি অর্ডার এই স্কুলে করার পর কাগজপত্র সব কিছু রেডি করে মাঝে 2 দিন বন্ধ থেকে 16ই মার্চ আমি জয়েন করি। এরপর তো বাকি কাহিনী আপনাদের জানা। তো এরপর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা সবাই বলে ফেলেছেন যে একটা শিক্ষা বিষয়, শিক্ষা কারিকুলামটা বাস্তবায়নে অভিভাবক লাগবে, শিক্ষার্থী লাগবে, শিক্ষক লাগবে। এই 3টা মূল উপাদান যদি সমন্বয় হয় তাহলে কারিকুলাম বাস্তবায়ন হবে, শিক্ষা ফলপ্রসূ হবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে যে কারিকুলাম আছে, 24 সালে একটা কারিকুলাম সরকার চালু করেছিল। অনেক বিতর্ক হওয়ার পর ওইটাকে 5ই আগস্টের বিপ্লবের পর, অভ্যুত্থানের পর এটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওখান থেকে কিছু নেওয়া আছে। 12 সালের কারিকুলাম এবং 24 সালের কারিকুলামকে সমন্বয় করে এই 5ই আগস্টের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা ছিল, আগে ছিল, তো উনি এটাকে আবার নতুন করে একটি কারিকুলাম দিয়ে গেলেন। সেই কারিকুলামে আমরা আবার সৃজনশীল পেলাম, নৈর্ভিত্তিক পেলাম, সংক্ষিপ্ত উত্তর পেলাম, যেটা আগে ছিল না। এক কথায় উত্তর পেলাম, সংক্ষিপ্ত উত্তর পেলাম, সৃজনশীল ছিল, নৈর্ভিত্তিক পেলাম, সব মিলিয়ে তোমাদের মানবন্টনটা করা হয়েছে। আমার মতে এটা বেশ ভালো দিক। যদিও সৃজনশীলতা নিয়ে আবার সৃজনশীলতা ABCD 4টা ছিল, এখন 2টা করেছে। ঘ বাদ দিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ঘর মধ্যে বিতর্কটা বাদ দিয়েছে। মোটামুটি আমি মনে করি এখন যে কারিকুলামটা বা যে ইয়েটা আছে, যে মানবন্টনটা আছে, এটা মোটামুটি পারফেক্ট। মেধা যাচাইয়ের জন্য এটা মোটামুটি পারফেক্ট। যদিও নৈর্ভিত্তিক নিয়ে কথা আছে যে অনুমান করে দিলেও হয়ে যায়, 30-এর মধ্যে না হয় 8-10 পেয়ে গেল। উন্নত দেশে অল্টারনেটিভ 8টা, আমাদের দেশে 4টা। যা হোক, তবু আমি মনে করি 90% ভালো জিনিস। আচ্ছা, যা হোক, এরপরে যে বিষয়টা আমি তোমার বলতে চাচ্ছি সেটা হলো এদেশের শিক্ষা ব্যবস্থার কয়টা স্তর আছে? দেখি মেয়েরা বলো, শিক্ষা ব্যবস্থার স্তর কয়টা? একজনও নাই, একজনও পারছো না। আচ্ছা, আমার সাথে মিলিয়ে নাও। যখন তুমি তোমার বয়স 4+, তখন প্রাইমারিতে ভর্তি হয়ে যাও না? ওটাকে বলা হয় প্রাক প্রাথমিক, ওটার নাম কি? তারপরে যখন 6+, তখন তুমি প্রাইমারিতে ভর্তি হও, সেটা হলো কি? প্রাইমারি। তারপরে যখন প্রাইমারি শেষ, হাই স্কুলে আসো না? মাধ্যমিকে না? মাধ্যমিক না, ওটা হলো 8ম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক। তাহলে কয়টা হলো? 3টা। এসএসসি 2 বছর, সেটা কি? মাধ্যমিক। ইন্টারমিডিয়েট 2 বছর, কি? উচ্চ মাধ্যমিক। এরপর ইউনিভার্সিটি। কয়টা স্তর হলো? 6টা। ক্লিয়ার? আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা হলো 6টা। তোমরা কোন জায়গায় আছো? মাধ্যমিক। মাধ্যমিক স্তরটা তোমাদের স্যাররা বলেছেন যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এডুকেশন লাইফ। এটা খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা। এই জায়গায় যদি তুমি মেধা, শ্রম, কষ্ট, সাধনা, অধ্যবসায় হতে পারো, আর 2টা বছর ইন্টারমিডিয়েট, 4 বছর যদি পরিশ্রম করতে পারো, তাহলে অনেক জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন বাকি 40 বছর তোমার জন্য আনন্দের লাইফ। 4 বছর কষ্ট করলে 40 বছর তুমি বসে খাবে, 40 বছর বসে খাবে। 4 বছর পরিশ্রম করলে তুমি যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অথবা BCS পাস হও, অথবা একটা ভালো কেরিয়ার করতে পারো, বাকি 40 বছর এমনিতে চলে যাবে। ট্রেন যদি ঠিকভাবে ট্র্যাকে চলে যায়, ট্রেন যদি লাইনে চলে যায়, তাহলে বাসে হুইসেল দিলে চলতেই থাকবে না? সুতরাং এই স্তরটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি বলেই কিন্তু আমরা 9-10কে ডেকেছি।
যে তোমরা এই সময়টা যদি ভালোভাবে ব্যবহার করতে পারো তাহলে এই সময়ে ক্যারিয়ারটা খুব সুন্দর হবে এবং এই কালের স্মৃতিও তোমরা বলতে পারবে। প্রাইমারি স্মৃতি কিছু কিছু বলে যেতে পারো। এই সময়ে স্যারদের যে সাথে তোমাদের যে মোয়ামেলা, যে উঠা বসা, স্যারদের যে পারফরমেন্স, এটা কখনো ভোলা যাবে না। আমি ব্রাহ্মণ স্কুলে ছাত্র ছিলাম, এখনো কোন স্যার কেমন পারফরমেন্স করছে, কোন স্যার ক্লাসে কি পড়াইতো, কেমনে পড়াইতো, কোন কথা বলেছিল, শুধু মনেই রাখি নাই, ওটা বইও লিখেছি। ব্রাহ্মণ স্কুলের 3 দশক আমি বইও লিখেছি এবং সেই বইতে এই স্কুলে শুরু থেকে একেবারে আমি আসার পূর্ব পর্যন্ত যত শিক্ষক শিক্ষকতা করেছে সকলের ছবি, সকলের জীবন বৃত্তান্ত, সকলের কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আমি ওই বইটাতে উল্লেখ করে দিয়ে এসেছি। এই জন্যই বলছি যে এই সময় স্তরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আজকে আমার সকলের উপস্থিতি থাকলে বেশি ভালো হতো। যা হোক, আমরা তোমাদেরকে ডায়েরি দিয়েছি না, অভিভাবকদেরকে অনুরোধ করব আপনারা এই ডায়েরিটা একটু উল্টায় দেখবেন। ডায়েরিতে নতুন কিছু মেসেজ আমি দিয়েছি, নতুন অনেক কিছুই আছে। ওই কথাগুলো আপনাদের জন্য, শিক্ষার্থীদের জন্য, এবং অনেক বেশি পরিশ্রম ওখানে হয়েছে। এরপরে সিলেবাসের কথা আমরা বলেছেন, সরকার বই দেরিতে দিলে আমরা সিলেবাস আগে দিব কীভাবে? বই গেছে মার্চ এপ্রিলের দিকে, তো আমরা সিলেবাসটা এর আগে দিতে পারি না। সিলেবাসটা জানুয়ারিতে দেওয়া আমার জন্য খরচ, কিন্তু কিভাবে দিব? তবে এই বছর সরকার চেষ্টা করছে 26 সালের বইটা যদি সরকার সম্মত জানুয়ারিতে দিয়ে দিলে, আমরা জানুয়ারির 10 যদি আমার আল্লাহ বাঁচিয়ে রাখে, জানুয়ারির ভিতরে একেবারে যেভাবে পারি একেবারে আমরা সিলেবাস হিসাবে তোমাদের হাতে পৌঁছে দিব। তো এবার সিলেবাসও আমি এসে পেয়েছি এবং বেশ কিছু জায়গায় আমি টাচ করেছি। আমার যে বিষয়ে দক্ষতা আছে ওই বিষয়ে টাচ করে তারপরে সিলেবাসটাকে বলবো না যে 100% সংশোধন হয়েছে, যতদূর পারি মডারেশন করি। সিলেবাসের প্রথমে কিছু বক্তব্য আমার আছে, এগুলো আপনারা অবশ্যই পরে দেখবেন। ওখানেও বেশ অনেক কিছু মেসেজ আপনাদের জন্য দেওয়া আছে। আর অনেকেই বলছে যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকে, আসলে এই জন্য দায়িত্ব আমরা দিব না। সরকার, আমি তো এই সরকার তো 15-16 বছর ছিল, অনেকগুলো ট্রেনিং করেছে, সব ট্রেনিংয়ে মিডিয়ায় সব জায়গায় সরকার বলেছে যে পরীক্ষার জন্য একটা আলাদা বিল্ডিং উপজেলা পর্যায়ে হবে এবং জায়গাও নেওয়া হয়েছে, সব কিছু হয়েছে। এই বিল্ডিংটা যদি হয়ে যেত তাহলে এসএসসি পরীক্ষার 1.5 মাস, ইন্টারমিডিয়েট পরীক্ষাও সামনে আসছে, আমাদের স্কুল নেওয়ার জন্য ওরা পাগল হয়ে গেছে। তারপরে বিভিন্ন পরীক্ষাগুলো, ট্রেনিংগুলো, তারপরে বিভিন্ন মানে যত ধরনের পরীক্ষা, ট্রেনিং, নিয়োগ ওই বিল্ডিংটাতে হলে আমাদের এসএসসি পরীক্ষার দীর্ঘ বন্ধটা থাকতে পারতো না। এখন এটা উপরের ডিপার্টমেন্টাল পরিকল্পনা, নীতি নির্ধারণের ব্যাপার। আমি রমজানের ইচ্ছা করলে এই কাজটা করতে পারবো না, এটা সরকারের উপর নির্ধারিত সিদ্ধান্ত। এই জন্য ভালো মানুষকে, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করতে হবে, যারা দেশের জন্য কাজ করবে, যারা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে বাইরে পাচার করবে না, গরিব দেশ থেকে পাচার করে দেশটা একটা বোকলা বানায় আসছে একেবারে। যাও, আমরা ওদিকে যাচ্ছি না। আমাদের আপনাদেরকে সুখবর দিচ্ছি, আমাদের স্যাররা আসার পরে অনেকগুলি দাবি আমার কাছে করছে। এর মধ্যে একটা বড় দাবি ছিল যে ক্লাসে ওনারা পড়াতে গিয়ে ওনারা খুব ক্লান্ত হয়ে পড়ে। এই জন্য আমরা আমার হাতে দেখছেন না, এরকম একটা সাউন্ড সিস্টেম সব স্যারদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। অলরেডি আমরা 6, 7, 8 3 ক্লাসে আমরা পৌঁছে দিয়েছি। ওরকম একটা স্পিকার সব ক্লাসে আছে, ওরকম একটা বক্স আর একটা স্পিকার দেওয়া আছে। তা স্যারদেরকে পড়াতে কষ্ট কম লাগবে, মেয়েরা পড়তে ভালো লাগবে, এখানে মনোযোগ বৃদ্ধি পাবে। আমরা দিয়েছি, শুরু করেছি মাত্র, বন্ধের মধ্যে আমরা চেষ্টা করব সব জায়গায় এটা পৌঁছে দেওয়ার জন্য। তো আংশিক দেওয়ার পরে আবার কেউ কেউ বলতেছে স্যার এটা না দিয়ে একটা এখানে লাগিয়ে দেন, এখানে মানে আমাদের স্যারের এটা প্রস্তাব অন্য স্যার। এখন আবার ওইটা চিন্তা করছি যে এখানে একটা স্পিকার লাগিয়ে থাকবে, তার থাকবে বা তার বিহীন থাকবে, সব স্যাররা ক্লাসে যাবে। এটা ইনশাল্লাহ আমরা করে দেব, যাতে তোমরাও ক্লাসে মনোযোগী হও এবং স্যাররাও যাতে কম পরিশ্রমে ভালো পাঠদান করতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমার খুব কষ্ট দিচ্ছে সেটা হলো মেয়েদের উপস্থিতি কম এবং এটা খুবই দুঃখজনক। আমাদের বিজয় স্যার আছেন, উনি বললো যে আমি তো স্ট্যান্ডার্ড হেডমাস্টার, ক্লাস টিচার হওয়ার কথা। উনি নিজে ক্লাস টিচার হয়ে ওনার ক্লাসের উপস্থিতিটা উনি মোটামুটি এনশিওর করেছেন। তো এটা তো ওনার বাড়তি দায়িত্ব। তো আমাদের ক্লাস টিচারকে নিয়ে আমরা বসবো, আমি টিচারদেরকে নিয়ে একটা ট্রেনিং করার জন্য চেষ্টা করছি, কিন্তু সময়টা পাচ্ছি না। টিচারদেরকে নিয়ে একটু বসবো,
গভর্নমেন্ট স্কুলের শিক্ষকরা আসলে ওদের তো চাকরি গ্যারান্টি সরকার দিয়ে দিয়েছে। আমি রমজান আলী ইচ্ছা করলে একটা শিক্ষককে বদলিও করতে পারবো না, সুকোচ করলে আবার দল বেঁধে আমার বিরুদ্ধে মন্ত্রণালয়ে চলে যাবে, ডিসি কাছে চলে যাবে। উনি কিন্তু সুকোচের উপস্থিত হয়ে গেছে, উনি ক্লাসে গিয়ে ঘুমাবে, এখানে রেস্ট দিবে, সবাইকে বলছি না, এক দুইজন আছে। তারপরে উনি প্রশাসনের ড্যাম কেয়ার করছে, তারপরে অনেক সময় মিটিং থেকে উঠে টিউশনিতে চলে যাচ্ছে, মিটিং থেকে উঠে টিউশনিতে চলে যাচ্ছে, এবং অনেক অপরাধ আমি এই পর্যন্ত আমার কাছে এসেছে। তো যাই হোক, সতেরো দল বাড়ি থাকে, কিন্তু আবার সত্যের পক্ষে যারা থাকে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। কিন্তু সংগ্রামরা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের অখণ্ড সহযোগিতা দরকার। মানুষ স্বভাবত ফাঁকি দিতে চায়, যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে সে যত বড় পিএইচডি দাঁড়িয়ে হোক সে ফাঁকি দিবে। ফাঁকি প্রবণতা আমাদের অভ্যাস, এটা থেকে বের করে আনতে হলে আমাদেরকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে, তাইলেই সম্ভব। তারপরে আমি বলছি যে আমি অনেক স্কুলে শিক্ষকতা করছি, তার মধ্যে এই স্কুলের স্যাররা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে। ডাক দিলে দৌড়ে আসতেছে এবং কাজে চাপাইয়ে পড়ছে, 2-4 জন ব্যতীত সবার জন্যই আমার শুভকামনা রয়েছে। তো উপস্থিতির ব্যাপারে আপনারা আমাকে এনশিওর করবেন যে স্যার আমরা মেয়েদেরকে স্কুলে পাঠাবো। আমরা আপনাদের মেয়েদের জন্য উন্নত টিফিনের ব্যবস্থা করেছি, এবং মেয়েরা স্বীকার করবে যে টিফিন ভালো হচ্ছে না। জি, আমরা মেয়েদেরকে কি দিচ্ছি, আমরা মেয়েদেরকে ডিম রুটি দিচ্ছি, তারপরে পরোটা দিচ্ছি, ভাজি দিচ্ছি, তারপরে ওদেরকে আমরা হানিকম দিচ্ছি, তারপরে ওদেরকে আমরা কি বলে লুচি হালুয়া দিচ্ছি, লুচি দিচ্ছি, ডাল দিচ্ছি, তারপরে কি দিচ্ছি, কলা রুটি দিচ্ছি, পুরি দিচ্ছি, সিঙ্গারা দিচ্ছি। যদি আরও কোনো প্রস্তাব থাকে ইনশাল্লাহ আমরা স্বাগত জানাবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো আমরা আমাদের ভিতরেই বানানোর আয়োজন আছে, ভিতরে গ্যাস আছে, কক্ষ আছে, অভিজ্ঞ পাকশি আছে, যে ছেলেটা করে তার বাবাও এই লাইনে ছিল। তো মোটামুটি আমরা এই জায়গাতে চেষ্টা করছি। এরকম সিস্টেম বাংলাদেশে খুব কম গভর্নমেন্ট স্কুলে আছে যে নিজেরাই টিফিন তৈরি করে। তো আমরা এই জায়গাটাতে চেষ্টা করছি। এরপরে আমি প্রত্যেক দিন সমাবেশে কিছু কিছু কথা বলছি, এই কথাগুলো মেয়েরা অনেকেই শুনে, এবং ওখানেও অনেকগুলো মেসেজ থাকে। আমি এবছর বন্ধের আগে আমরা যদি অভিভাবক সচেতন হন, আমি কিন্তু বন্ধের পড়া দিয়ে দিয়েছি। পাইছেন কি না? বলে নাই বাচ্চারা বাসায় গিয়ে? এটা বলে না যে টিসি দিয়ে বের করে দেবে, এটা বলে নাই, বলছে। জাস্ট একটা ভয় ভিতরে ঢুকিয়ে দেওয়া যে লেখাপড়া করবে কিন্তু বন্ধের সময় যেন পড়ার টেবিলে থাকে। আমরা গতকাল অনেক অভিভাবক দিবসের অভিভাবক ওনারা অনেকগুলি কথা বলেছেন, সেটা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একাডেমিক সাইড যেটা, এটা আরও উন্নত করার জন্য আমি অভিজ্ঞ শিক্ষকদেরকে নিয়ে একটা একাডেমিক কমিটি করে দেব। ওই কমিটিকে নিয়ে আমি প্রতি সপ্তাহে মিটিং করব। কোন স্যার কেমন পারফরমেন্স, কার কোন জায়গায় লেকিং আছে, ওইগুলো আলোচনার পরে ওনাদের পরামর্শ নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ আগাবো। এসএসসি পরীক্ষার বন্ধ হবে কি হবে না এটা নিয়ে আমরা এখনো দোয়াশা। আমরা মহিলা কলেজকে জানিয়ে দিয়েছি যে আমরা আপনাদের পরীক্ষার্থী নিতে পারবো না। ওনারা আবার হুমকি দিচ্ছে ডিসিকে বলবো। আমি বলছি ঠিক আছে, ডিসিকেও আমি চিঠি দিয়েছি, দেখা যাক কি হয়। যদি অগত্যা ওনারা আমাদের উপর চাপিয়েই দেয়, যেহেতু সরকারের দায়িত্ব, আমরা এসএসসি পরীক্ষার সময় ক্লাস নেব, কিভাবে নিব এটা জানিয়ে দেবো, তবে বন্ধ থাকবে না এটা আপনাদের এনশিওর করছি। যেহেতু ক্লাস কম হয়েছে সেজন্য আমরা গত মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, প্রায় সকল শিক্ষক এক বাক্যে স্বীকার করেছে যে সিলেবাসের উল্লেখিত যে পরীক্ষার সময়টা আছে এটা আমরা 10 থেকে 8 দিন পিছিয়ে দেব। এবং সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। তো আর হ্যাঁ বলবো। তারপর আমাদের স্যাররা বলেছে যে আপনারা মেয়েদেরকে হাতে টাচ মোবাইল তুলে দিবেন, ঠিক না? দিবেন না? দিবেন না কেন? এটা তো একটু আধুনিকতার ছোঁয়া। আমি এই বিষয়ে গতকাল অনেক কথা বলেছি, আজকে আর রিপিট করবো না, আপনারা অভিভাবকদের থেকে জেনে নিয়েন। তবে এটুকু বলছি, এই টাচ মোবাইল হলো আপনার মেয়ের ধ্বংসের প্রথম হাতিয়ার, এটা শয়তানের যন্ত্র। জিপিএ 5 পাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে অত্যন্ত প্রবল, এটা এক ধরনের মানসিক রোগে পরিণত হয়েছে আমাদের দেশে। আপনার মেয়ে জিপিএ 5 পেলে কি বেহেশতের পরিভাষা হয়ে যাবে? বেহেশতের টিকিট পেয়ে যাবে?
পেয়ে যাবে। আপনারা এর পিছনে দৌড়াচ্ছেন। কোন স্যারের কাছে গেলে কোনো রকমে খালি জিপিএ 5 পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। আপনারা বলছেন যে আমাদের তো খালি দৌড়াতে হয়, এই স্যারে ওই স্যারে ওই স্যারে। যান কেন? কেন যাচ্ছেন? জিপিএ 5 তো টার্গেট না। আপনি স্কুলে পাঠাচ্ছেন জিপিএ 5 পাওয়ার জন্য। জিপিএ 5 একটা উপলক্ষ, কিন্তু এটার পিছনে যদি আপনি হার্ড এন্ড সোল জীবন যান প্রাণ দিয়ে দেন, তাই তো হবে না। তাই তো হবে না। আপনাদেরকে একটু বলছি, এই যে এসএসসি পরীক্ষায় আমরা তো শেষ করলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, শারীরিক শিক্ষা, আরেকটা কি আইসিটি। এই 6টা বিষয়ের প্র্যাকটিক্যাল নাম্বারগুলো জেনুইন নাম্বার আমরা দিতে পারিনি তো। আমরা আল্লাহর হস্তে দিয়ে দিয়েছি। শারীরিক শিক্ষা আল্লাহর হস্তে, আইসিটি আল্লাহর হস্তে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথে মেয়ে খাতায় কি লিখছে না ওটা দেখার সময় পাইছে না। 5 জনের বৈশা দেখা লেখা দিছে সারা সব এবার 25 দেখেছে। তাহলে আপনার মেয়ে যে নাম্বারগুলিকে আমরা আল্লাহর হস্তে দিলাম, যদি না দিতাম তাহলে এ প্লাস 1 খুব কম পাইতাম। কিন্তু সিস্টেমের দোষ, কি করব, আমি চেষ্টা করেছি। তো এই সুতরাং তৃপ্তির রেকর্ড তোলার কোনো সুযোগ নাই যে আমার মেয়ে এ প্লাস পেয়ে গেছে। অরিজিনাল যদি ব্যবহারিক নাম্বার দিতে যায় তাহলে অনেকগুলো সমস্যা সৃষ্টি হবে। আমরা ওই জায়গায় যাচ্ছিলাম না, প্রচলিত স্রোতে আমাকে গা ভাসাতে হয়েছে। আপনার মেয়েকে জ্ঞান দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে, মানুষ হতে হবে, এটা টার্গেট। এরপরে জিপিএ 5 যদি পায় খুবই ভালো কথা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে একটি স্টুডেন্টে খুঁজে পাওয়া যাবে না যে 4টা ভাষা জানে না। ভারতে একটি স্টুডেন্টে খুঁজে পাওয়া যাবে না সে বাংলা, ইংরেজি, হিন্দি আর আরেকটা ভাষা, হয় মারাঠি নয় গুজরাটি না আরেকটা জানি। আমাদের একটি মেয়ে দাঁড়াও তো যে আমি 3টি ভাষা জানি। দেখে দাঁড়াও, কয়টা ভাষা জানো? কি 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 কি? হিন্দি শুনতে পারো আর বলতে পারো, আর 3টা পারছো। আর কে আছে? 3টা ভাষা হিন্দি। তো একটা ভাষা জানা বলতে কি বোঝায়? ওই ভাষা তোমাকে লিখতে পড়তে জানতে হবে, পড়তে জানতে হবে, ওটার গ্রামাটিক্যাল বিষয় জানতে হবে। শুনছো হিন্দি বলতে পারতে, এটা কোনো ভাষা নয়। ভাষাকে জানতে হবে, পড়তে হবে, এটার ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল বিষয় জানতে হবে, তাহলে হবে। বাংলা ইংরেজি পড়ছো, হিন্দি শুনছো, দিস ইজ নট ইউর স্কিলনেস। যা হোক, কমপক্ষে 3টি ভাষা, তার সাথে যারা মুসলিম তারা যদি অ্যারাবিকটা জানে, তাহলে আমি অ্যাসিউর করছি যে এই মেয়ে পৃথিবীর কোনো দেশে ঠেকবে না। বাংলা, ইংরেজি, আরবি 3টা ভাষা জানাতে, ইংরেজি সারা পৃথিবীতে, মিডল ইস্ট গেলে আরবি, আর 3.5 হাত পানির নিচে গেলে কি লাগবে? অ্যারাবিক লাগবে না? 3টি ভাষা অবশ্যই আপনার মেয়ে। এখন দেখেন তো আপনার মেয়ে জিপিএ 5 পেয়ে গেছে, কোন জায়গায় আছে একটু হিসাব করে দেখেন। নাই কিন্তু। আচ্ছা আচ্ছা, তো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখন আপনাদের যে কথাগুলো গতকাল আমাদের অভিভাবকরা যে কথাগুলি বলেছে, ওখান থেকে আমি একটু শুধু পয়েন্টগুলো বলছি। স্কুল খুব বন্ধ থাকে, ওনারা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা বলেছেন, তারপরে পড়া আদায় করার কথা বলেছেন, তারপরে সব বিষয়ে শিক্ষকদেরকে ট্রেনিং বা অভিজ্ঞতার কথা বলেছেন, অনেকে কোচিংয়ে দৌড়ায় এটা বলেছেন, স্কুল পালায় এটা বলেছেন, তারপরে পড়া আদায় করার কথা বলেছেন, পিছনের ক্লাসে গল্প করে মেয়েরা এমন কথাও বলেছেন, তারপরে বাথরুম ব্যাপারে কথা বলেছেন, বিশুদ্ধ পানির কথা বলেছেন। তো আপনাদের যে কথাগুলো, আমাদের এই যে আবেদ আলী কলেজের সম্মানিত ম্যাডাম যে কথাগুলো বলছেন, আমি এগুলোর একটু জবাব দিয়ে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। যে ওয়াশরুমের যে বিষয়টা, আমাদের ওয়াশরুম আছে পর্যাপ্ত, এটা ঠিক না, কিন্তু পরিষ্কারের জন্য যে কর্মচারী, একটা হলো সরকারি, রাজু নামে এক ছেলে, সে ঢাকা একটা স্কুলে ছিল, ওখানে সে নিয়মিত না যাওয়ার কারণে বাধ্য হইয়া নারিন্দা স্কুল থেকে তাকে এখানে বদলি করছে। এখানে জয়েন করে সে উদাও। অর্থাৎ এরা এমন এক সম্প্রদায়, হরিজন সম্প্রদায়ের, এরা স্কুলে জয়েন করে যে বেতন পায়, বাইরে বিভিন্ন জায়গায় কাজ করলে তার 4-5 গুণ বেশি গুণ বেতন পায়। সে এখানে জয়েন করে এসেই বলতেছে, আগের স্যারকে যেটা আমি শুনলাম ওনার কাছে,
যে আমি আমার পরিবারতে একটা লোক দিব, ও বেতন ও কাজ করবে, মানে সে ঢাকা থাকবে, তার পরিবর্তন কাজ করবে, তার বেতন থেকে একটা অংশ ওকে দিবে। আগের হেডস্যার রাজি না হওয়ার কারণে সে এই কাজটা পারে নাই। পরে আমার আগে যে লুৎফর সাহেব ছিল উনি ওকে সুকুস করেছে। এখন সে আমাকে হাতে বলে ধরছে, স্যার আমাকে একটা সুযোগ দেন। আমি তার প্রিভিয়াস রেকর্ড দেখলাম, 8 মাস ধরে এই স্কুলে সে জয়েন করেছে, একদিনও হাজিরা নাই। এখন আসে, তাকে এলপিসি নিয়ে আসছে, আসার পরে এখন আমি যদি তাকে জয়েনের সুযোগ দেই, সেটা আগের কাজটাই করবে, জয়েন করে বেতনটা তুলে নেওয়া উদাও হয়ে যায়। একটা মহিলা আমরা রাখছি এই কাজগুলি করার জন্য। তো তার যে বেতন শুনলে আপনারা অবাক হবেন। আমাদেরকে আপনারা 20 টাকা দেন অত্যাবশ্যক একটা পান, এদেরকে বেতন দেওয়ার জন্য। সরকার কি বুঝে এবার আরো 5 টাকা কমাই দিছে, 5 টাকা 20 টাকা থেকে 5 টাকা কমাইছে। এদের বেতন শুরু হইল 5-6 হাজার থেকে, 7 হাজারের বেশি কারো বেতন নাই। তো এদেরকে দিয়ে এই কাজগুলি করানো কঠিন। তারপর বিষয়টা আমার মাথায় রইল, একটা মেয়ে আছে মহিলা রানি করে, সে আরো অন্য কাজ করে। অনেক সময় তার হাজবেন্ড সার্টিফাইড স্কুলে চাকরি করে, সে আইসাও তার কাজগুলি করে দেয়। এত বড় স্কুল, সবগুলি ওয়াশরুম হচ্ছে না, তা আমি বুঝতে পারছি। তাই এটা আমার মাথায় নিলাম। অবশ্যই তাকে আর কোনো কাজ দিব না, শুধু তাকে বলবো যে তুমি এই জায়গাটায় কাজ করো, এটা আমরা দিব। তো এরপরে বলছেন যে বিদ্যালয়ে আকর্ষণ বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। টিচারদেরকে তো আমরা জবাবদিহির আওতায় আনবো। আমাদের সহকারী প্রধান শিক্ষক মহোদয় প্রতি ঘন্টায় ঘন্টায় করবেন, ক্লাস ভিজিট করবেন। এরপরে আপনারাও যদি ডায়েরিতে, মেয়েদেরকে বলছি তোমরা ডায়েরিতে লিখে নিবা কোন স্যার কোন দিন ক্লাসে দেরিতে আসছে, কোন স্যার ক্লাসে এসে দেবতা গল্প করেছে, কোন স্যার বিষয়ভিত্তিক পড়ায় দেয়, ডায়েরিতে লিখে আমাদের তোমাদের বলে দিবা। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত আমার মোবাইল তোমাদের জন্য খোলা থাকবে, বলে দিবা এবং ডায়েরিতে লিখে রাখবা, বাস। এরপরে দেখা যাবে কোন স্যার কি করে। ম্যাডাম ভালো প্রস্তাব দিয়েছেন যে খাতা পরিবর্তন করে দেওয়া। খাতা পরিবর্তন করার বিষয়টা এটা আমি আমার